ক্যান্ডি ক্রাশ কিংবা অ্যাংরি বার্ড, কাউন্টার স্ট্রাইক কিংবা লিগ অফ লেজেন্ডস, গেমিং এর জগৎ বিশ্বব্যাপী। সবে স্কুলে পা রাখা শিশু থেকে অবসর নেওয়া বৃদ্ধ মজে আছে ভিডিও গেমের নেশায়। প্লে স্টেশনের বোতামে আঙুল আর ল্যাপটপ বা টিভি স্ক্রিনে চোখ রেখে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই জনপ্রিয় বিনোদন মাধ্যমের নেপথ্যে রয়েছে এক বিশাল ইন্ডাস্ট্রি। আমেরিকা, কোরিয়া, বেঙ্গালুরু, মুম্বাই শুধু নয়, এই কলকাতাতেও রয়েছেন দক্ষ গেম ডেভেলপার, ক্রিয়েটর। রয়েছে বিপুল কাজের সুযোগ। গেমের প্রতি আসক্তি, গেম অত্যন্ত খারাপ, সত্যি কি তাই? না, গেমিংয়ের গুড সাইডও আছে। আসলে এই গেমিং প্রসেসটা কি? চলুন আজকে এই বিষয় নিয়ে জেনে নেব আসল এবং সঠিক তথ্য। এই মুহূর্তে যে ব্যক্তিত্বের সাথে আজ আমরা পরিচয় করব এবং যার কাছ থেকে এই তথ্যগুলো আমরা আহরণ করব, তিনি কিন্তু একজন গেমিং ডেভেলপার তো বটেই, পাশাপাশি তিনি কিন্তু গেম ক্রিয়েটরও। তো চলুন তার সাথে কথা বলে নিই, কারণ এ বিষয়ে আপনাদের আমি যতটা বলতে পারবো তার থেকে অনেক বেশি তিনি বলতে পারবেন। তো চলুন আলাপ করে নিই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মিস্টার অরিজিৎ ভট্টাচার্য। ওঙ্কার বাংলার এই যে অনুষ্ঠান পাওয়ার ইন বেঙ্গল, তাতে আপনাকে অনেক স্বাগত জানাই। এবং প্রথমেই যে প্রশ্নটা রাখবো, যেমনটা বলছিলাম, যে গেম কি শুধুই অ্যাডিকশন নাকি এর সাইড এফেক্ট, গুড সাইড এফেক্ট আছে? গেম অ্যাকচুয়ালি অ্যাডিকশন নয়, ডেফিনেটলি এটা খুব ডিপে গেলে বোঝা যায়। আইকিউ লেভেল এটা ইম্প্রোভাইজ করে। শুধু তাই নয়, গেম ডেভেলপমেন্ট প্রসেসটাকে দিয়ে ডিফেন্স তারা শেখে কী করে ওয়ার এর দিকে যাবে। আমি যদি গাড়ির বলি কথা, তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটাকে ইউজ করে অ্যাজ এ টেকনোলজি। সিমুলেশনে ইউজ হয়, ম্যানেজমেন্টে ইউজ হয়। ইটস আ ভাস্ট ফিল্ড। তো শুধু বলার জন্য, বোঝানোর জন্য বোঝাচ্ছি। আমরা যদি আজকে ইন্ডাস্ট্রিটাকে ভাবি, গেমিং ইন্ডাস্ট্রি প্র্যাকটিক্যালি 3 টাইমস লার্জার দ্যান মুভি প্লাস মিউজিক ইন্ডাস্ট্রি। এটাই আমরা অ্যানিমেশন ইউজ করি, এটাই আমরা ভয়েস ওভার ইউজ করি, এটাই আমরা মিউজিক ইউজ করি, বিজি স্কোরস ইউজ করি, কোডিং ইউজ করি, সাইবার সিকিউরিটি ইউজ করি, অফকোর্স ক্যারেক্টারাইজেশন ইউজ করি। নট অনলি দ্যাট, যেটা ভার্চুয়াল ইনফোকম করে আমার কোম্পানি, আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করি। তো এটাকে আরও ডিপে মনে হয় এক্সপ্লোর আমরা করতেই পারি ফার্দার। একদম একদম। এবং এক্ষেত্রে আপনার যে গেমিং ডেভেলপমেন্ট শুধু নয়, গেমিং ক্রিয়েটারও আপনি, যেমনটা আমি প্রথমে শুরুতেই বললাম, সেক্ষেত্রে সেই বিষয়টা একটু বিস্তারিত জানবো। গেম ডেভেলপার, গেম ক্রিয়েটার, বেসিক্যালি আপনি যদি ভাবেন যে অনেকটা সিনেমার প্রডিউসার আর সিনেমার ডিরেক্টর। সো গেম ডেভেলপার ইজ সাম কাইন্ড অফ পার্সন হু ইজ কোডিং দ্যাট এন্টায়ার থিং। গেম ক্রিয়েটার ইজ দ্য গাই হু ইজ প্রডিউসিং দ্য এন্টায়ার থিং। ইন দ্য সেন্স, তার আন্ডারে অনেক ডেভেলপার আছে, ডিজাইনার্স আছে, অ্যানিমেটার্স আছে। তো তারা এর সাথে একসাথে কাজ করে। যেরকম সিনেমায় আপনি ডিস্ট্রিবিউশনে যান, সেরকম গেমেরও একটা পাবলিশিংয়ের সেগমেন্ট থাকে। এবার এটা কোন লোকের সাথে করা হচ্ছে, নিজের টাইটেল কি না, এর ওপর ডিপেন্ড করে নিয়ে পাবলিশিংটা হয়। এক্সাম্পল, আমি যদি ভাবি আজকে ডিফেন্স আমার ক্লায়েন্ট, দেন এটা পাবলিশ কোনোদিনই পাবলিকের জন্য হবে না। ইট উইল বি অনলি ফর ডিফেন্স। তো তারাই ওটা ইউজ করবে। এরকমভাবে সেক্টর ওয়াইজ জিনিসটা এগোয়, এবং কোডিংও সেভাবেই হয়, অ্যানিমেশনে সেভাবেই হয়, বা সেক্টর স্পেসিফিক ডিটেলসটাও সেভাবেই যায়। এবং এক্ষেত্রে তো স্বাভাবিকভাবে যেমন কথা উঠে আসে যে গেমিং পার্টটা শুধুমাত্র ওই গেম খেলা বা এই বিষয়টা যেহেতু নয়, সেটাই আমরা আমাদের দর্শকদের কাছে আজকে পৌঁছে দিতে চাইছি। সেক্ষেত্রে একটা কর্মসংস্থানের বার্তা যেহেতু আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিয়ে থাকি, তো সেক্ষেত্রে এই গেমিং ডেভেলপমেন্ট বা গেমিং ক্রিয়েশন যেটা, সেক্ষেত্রে কর্মসংস্থানের অপরচুনিটি কতটা আছে? বিশাল কর্মসংস্থানের অপরচুনিটি। আমি আজকে যদি পুরো ভারতবর্ষ দেখি, ভারতবর্ষে ইটসেলফ, আমি স্টেটগুলো যদি আমি ক্যালকুলেট করি, এটা 80,000 কোটি টাকার একটা মার্কেটের উপর আমরা দাঁড়িয়ে আছি। আনফর্চুনেটলি বেঙ্গল থেকে সেই এক্স্যাক্ট কাইন্ড অফ এডুকেশনটা বোধহয় ঠিকভাবে এখনও আমরা পাই না, যার ফলে একটা গ্যাপ তৈরি হয়ে রয়েছে ইন্ডাস্ট্রির কাছে। কেন পাই না, কি মনে হয়? নলেজটা কম, কারণ সবার মতোই বাকি পেরেন্টসরা ভাবে গেম বানানো মানে হচ্ছে গেম খেলা, যেটা হয়তো মোবাইলে বসে বসে মেট্রোয়ে খেলতে খেলতে যাওয়া।
বা টেকনোলজিটা তো আরও ডেপথের, ডিটেলসের, ওই নলেজটা নেই বলে হয়তো লোকেরা বিশেষ করে পেরেন্টসরা সেদিকে যায় না। বাট ই স্পোর্টস অ্যাজ আ মার্কেট, এটা একটা $1 বিলিয়ন মার্কেট, এবং ভারত থেকে কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক্স হয় ই স্পোর্টসে, সেখানে ইভেন কলকাতা থেকেও বহু ছেলে গিয়ে প্রাইজ জিতে আসে, এবং সেটা বেশ কয়েক লাখ টাকার প্রাইজ জিতে আসে। তো সেটা একটু নার্চারের অভাব রয়েছে, আর কোনো প্রবলেম নেই। গেম মানেই শুধুমাত্র ওই মোবাইলে আসক্ত হয়ে থাকা বা ডিভাইসে আসক্ত হয়ে থাকা নয়, এর পিছনে কিন্তু একটা বড় মাপের কেরিয়ার রয়েছে, একটা ফিউচার রয়েছে। তো সেক্ষেত্রে বাংলার ছেলেমেয়ের জন্য বা বাংলার জন্য যারা আগ্রহী এই বিষয়ে, তাদের জন্য কি বলবেন, এমপ্লয়মেন্টের জায়গাটা কতটা? যেটা একটু আগে বললাম, যদি 10টা ছেলে ট্রেন্ড হয়, 10 জনের 10 জনকে আমি নিজেই রিক্রুট করতে পারি। আজকে যদি আমি সংখ্যাটা ভাবি, 100 জন যদি ট্রেন্ড হয়, তাহলে ভারতের যে কোনো বাকি 5টা কোম্পানি তাদেরকে রিক্রুট করতে পারে। ঘটনাটা উল্টো, আমরা সাইবার সিকিউরিটি প্রফেশনালস নিই, আমরা ডেটাবেস ইঞ্জিনিয়ার নিই, ডেটা সায়েন্টিস্ট নিই, কোডার নিই হার্ডকোর লেভেলের গেমিংয়ে। কিন্তু বুঝতে হবে, আপনি যদি এক্স্যাক্ট আউটসোর্সিং জব করার মতন ছেলেমেয়েদের তৈরি করেন, সেখানে গেমিং ইন্ডাস্ট্রি বা কোনো কোর ইন্ডাস্ট্রি কখনো নিতে পারে না। ডিমান্ডটা এতটাই বড়, আমার মনে হয় বেঙ্গলের অন্তত একটা পুরো গোটা ইউনিভার্সিটি যদি গেম ডেভেলপার প্রডিউস করে, তারা উইদিন আ স্প্যান অফ 4 ইয়ার্স, যদি এটা 4 বছরের কারিকুলাম আমরা ভাবি, হয়তো বিটেক উইথ সিএস উইথ কম্বিনেশন অফ গেম ডেভেলপমেন্ট, প্রত্যেকেই রিক্রুটমেন্ট হয়ে যাবে। এটার কোনো ডার্থ নেই, কোনো অভাব নেই। আবার রিপিট করছি, অভাবটা এক জায়গায়, সেটা হচ্ছে আমরা জানি না যে মার্কেটটা কত বড়, কারণ আমাদের এখানে শিক্ষাটা এখনও আসেনি। দ্যাটস ইট। একেবারে আমি যে প্রশ্নটা এর পরবর্তীতে করব ভাবছিলাম, সেই উত্তরটা কিন্তু উনি আগেই দিয়ে দিলেন, যে ভাবনাটা, কোথাও গিয়ে ভাবনাটা এবং জানার পরিধিটা এতটাই এক্ষেত্রে আমাদের অল্প হয়ে গিয়েছে যে আমরা কিন্তু আন্দাজও করতে পারি না যে এক্ষেত্রে কেরিয়ার এবং ফিউচার, যেমনটা বলছিলাম, যে কতটা পরিসর নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে যেখানে আমরা এখন ভাবছি যে কী নিয়ে পড়াশোনা করব, কোন দিকে যাব, কী চাকরি পাবো, সেখানে কিন্তু এই গেমিং ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি নিয়ে বসে আছেন, যদি আপনি গ্র্যাব করতে পারেন। এবং সেই গ্র্যাব করার জন্য কী ধরনের পড়াশোনা, কী ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কীভাবে এগোতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু এই বিষয়ে কথা বলবো তার আগে দেখে নেব যে অরিজিৎ বাবুর অফিস, এবং তিনি কিভাবে নিজের কাজটা এগোন, এবং ওনার হাত ধরে বহু ছেলেমেয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করছেন, তারা কিভাবে এগোচ্ছে, চলুন দেখে নেব। অরিজিৎ ভট্টাচার্যের বিশেষত্ব হলো তিনি নিজে তৈরি করেছেন বেশ কয়েকটি খাঁটি স্বদেশী গেম, ভারতীয় পুরাণ বা লোককথাকে ভিত্তি করে। এত রকম প্রফেশন থাকতেও এই গেমিং ডেভেলপমেন্ট নিয়ে যে আইডিয়াটা, এই আইডিয়াটার সূত্রপাত এবং তার যোগসূত্র। শুরুটা বোধহয় হয় যখন আমি স্কুল লাইফে কমিক্স আঁকতাম এবং লিখতাম। আমি ছোটোবেলা থেকে নিজের স্টোরি বানাতাম। তো আমার একটা স্বভাব ছিল, আমি থার্ড বেঞ্চার ছিলাম, কোনোদিনই লাস্ট বা ফার্স্ট বেঞ্চার নয়। তো থার্ড বেঞ্চে বসে বসে মেনলি হিস্ট্রি ক্লাসে আমি ডায়েরির পাতায় ডট পেন দিয়ে ইনস্ট্যান্ট ছবি আঁকতাম, ওখানেই ডায়ালগ লিখতাম, পপ আপ বল যেগুলোকে বলে আজকের যুগে, সেভাবে পুরো স্টোরিটাকে তৈরি করতাম। এটা করতে করতে প্র্যাকটিক্যালি যে ধারণাটা আসে, আমার স্কুলে একজন টিচার ছিলেন সংস্কৃতর, ওনার সাথে একদিন আমার একটা ডিসকাশন হয়, ভারতীয় পৌরাণিক জিনিসটা যেটাকে আমরা এপিক বলি, সেটার সাথে সায়েন্সের কী সম্পর্ক। আমি বোধহয় তখন ক্লাস 6-এ পড়ি, এবং অল অ্যালং আমার কনসেন্ট্রেশন ছিল যে আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করব। ওনার ডিসকাশনের পর যেটা বেরোয়, আলটিমেটলি সামহাও আমি বুঝতে পারি আমাদের পুরাণটাকে কেউ ডিকোড করেনি, অন্তত তখন স্কুল লাইফে এটাই মনে হয়েছিল। তার মধ্যে প্রচুর সায়েন্স লুকিয়ে আছে, সেটাকে কেউ তুলে বার করেনি। তো ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি 4 বছর টানা আমি বিভিন্ন রকমের বই পড়া শুরু করি। বেদ উপনিষদ খুব কমন, অফকোর্স সেগুলো পড়েছি, তার সাথে প্রচুর পুরানো সংস্কৃতের বই
যেটা আমি অ্যাক্সেস করতে শুরু করি আমার টিচার, আমার মা দুজনের কাছ থেকে। বলে রাখা ভালো, আমার মা পাবলিক প্রসিকিউটর, তার সাথে তিনি সংস্কৃতে MA। তো ন্যাচারালি তার টিচারদের আমি অ্যাক্সেস করতে শুরু করি এবং তার সাথে ন্যাশনাল লাইব্রেরিতে যাওয়া, ঢোকা, বিভিন্ন পুঁথি দেখা, একজন বৃদ্ধ ভদ্রলোকের সাথে আলাপ হওয়া যিনি সামহাউ রবীন্দ্রভারতীর উনি উপাচার্য ছিলেন, তার বাড়িতে যাওয়া, অ্যাক্সেস করতে করতে আমি দেখতে পারি এটা অনেক বড় সায়েন্স। কিন্তু এটাকে যদি আমায় লোকের কাছে বলতে হয় তো আই নিড আ মিডিয়াম। তো 10-এর পর আমার 96-এ পাস আউট, ক্লাস 10। আমি কম্পিউটারের হাতেখড়ি হয় আমার তখন। তো দেখতে পেলাম এই মেশিনটা, বিষয়টা, এটাকে যদি আমি ইউজ করি আর টেকনোলজিকে যদি আমি পাঞ্চ করি, সেখানে বোধহয় কিছু করতে পারবো যেখানে পুরনো এই স্ট্রাকচারগুলোকে আমি তুলে আনতে পারবো। ছোটো বয়সে ওই স্ট্রাকচার হিসেবেই ছিল, তার বেশি খুব একটা ধারণা ছিল না। আর গেম তৈরি করতে গেলে কত খরচ হয়, তার ব্যবসা করতে কিভাবে হয়, আই হ্যাড নো আইডিয়া ন্যাচারালি। যখন 12 দিই, অল অ্যালং সায়েন্স নিয়েই পড়েছি। 11-12 টানা পড়াশোনার পেছনে মেন মনোযোগ দেওয়া, ছবি আঁকা আস্তে আস্তে কমে আসে, কমিক্স আঁকা লেখা কমে আসে, প্যাশনটা থেকে যায়। ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করি যথারীতি, WB যেরকম সব লোকজন দেয়। 1 মাস পড়াটার পর বুঝতে পারলাম এটাতে এত পুরনো সিলেবাস পড়ানো হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ইঞ্জিনিয়ার্স, যে আলটিমেটলি বোধহয় আমার শখটা পূরণ হবে না। তো তখন আমি শিফট করে নিয়ে আমি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স কম্বিনেশন নিয়ে পড়তে শুরু করি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইকোনমিক্স নেওয়ার উদ্দেশ্য ছিল যাতে আমি ব্যবসা করতে পারি। এবং ততদিনে 2 বছর টানা কম্পিউটার ঘেঁটে, আচ্ছা বাই দ্য বাই, তখন আমার বাড়িতে কোনো কম্পিউটার ছিল না, আমি সাইবার ক্যাফেতে যেতাম। সেখানে লোকে গেম খেলতেই যেত, আমি কোডিং করতাম। তখন ইয়াহু দিয়ে আলটিমেটলি সার্চিং করা হতো এবং ইন্টারনেট এক্সপ্লোরার ছিল আমাদের সার্চ ইঞ্জিন, যেটাকে বলা হয় ডায়াল আপ কানেকশন। সামহাও ওখান থেকে পড়া শুরু, শেখা শুরু। শিখতে শিখতে দেখতে পেলাম C++ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্বিনেশন করলে আমি ছবি আঁকাকে সামহাও কিছু গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবো। 98-এ যখন ডিসিশন নিলাম যে কোম্পানি তৈরি করব, শখটা ওটাই ছিল যে আমার লেখা স্টোরিগুলো, কমিক্সগুলো যেগুলো ওই এপিক থেকে এসছে, সেটাকে একটা রূপ দেব গেমের। ব্যাস যখনই শুরু করলাম মুখ থুবড়ে পড়লাম। শুরু করার পর বুঝতে পারলাম একটা গেম তৈরি করতে গেলে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় এবং তার সিস্টেম, তার মেশিনস, তার প্রসেসর অনেক হাই এন্ড লাগে। তো আমার পকেটে 49 টাকা ছিল তখন। মা টিফিনে যেটা দিত টাকাটা, সেটা জমিয়ে যাবে, ওটাই আমার কিটি ছিল। এবং বাড়িতে যখন আমি ডিক্লেয়ার করলাম যে আমি ইঞ্জিনিয়ার হব না, ছেড়ে দেবো এবং গ্র্যাজুয়েশন নিয়ে পড়বো, তার উপরে আমি ডিক্লেয়ার করলাম আমি ব্যবসা করব। বাবা কর্পোরেট, মা লয়ার, বাবার নিজেও আলটিমেটলি অল অ্যালং সায়েন্সের স্টুডেন্ট, প্রেসিডেন্সির ছাত্র। বিশাল বিদ্রোহ। আমার প্রথম সেলস হয়েছিল, আমি নিজেকে নিজে সেল করেছিলাম বাবার কাছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর এন্টারপ্রেনার। যদি নিজেকে না সেল করতে জানা যায়, আই থিঙ্ক ব্যবসা করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। রাত 8:30 থেকে পরের দিন ভোরবেলা 4টে অবধি টানা আমার সাথে বাবার ডিসকাশন হয়। কী নিয়ে? ব্যবসা কেন করব। তখন এন্টারপ্রেনার ওয়ার্ডটা ছিল না, তখন লোকে ব্যবসায়ী বলতো। তো ওই ডিসকাশনে সামহাউ জিস্ট এটা এসে দাঁড়ায় যে ঠিক আছে, তোমাকে আমি ব্যবসা করতে দিচ্ছি, আমি কোনো টাকা দেবো না, তোমার পড়া ঘরটা তুমি ইউজ করতে পারো, কিন্তু আমি তোমায় যা যা ডিগ্রিজ এবং ডিপ্লোমাস বলবো তোমাকে সেটা করে যেতে হবে। যদি সেটা ফেল করো তাহলে ব্যবসা করা তোমার বন্ধ করে দেবো। আচ্ছা, আমি কিরকম ছবি আঁকি আমি একটু বোঝানোর চেষ্টা করছি, মনে হয় কানেক্ট করতে সুবিধা হবে। আমি যদি ছবি আঁকি, আমি এটা পেনে আঁকা, তারপর ওয়াটার কালার, আমি একটা কালার দিয়ে এটা করেছি। এটা শেডগুলো তৈরি করা একটা কালার থেকেই তৈরি করা। সেম থিং এটাও পেনে আঁকা। প্রত্যেকটা আপনি চোখ দেখতে পাবেন, এর প্রত্যেকের চোখের মধ্যে একটা করে ল্যাঙ্গুয়েজ আছে। এটা দেখানোর উদ্দেশ্য হলো, আমি যখন কাউকে ছবি আঁকা শেখাতাম বা শেখাই, আমি প্র্যাকটিক্যালি অ্যানাটমিটাকে বোঝাই এবং তার ক্রিয়েটিভিটি বোঝানোর জন্য চোখ সবচেয়ে বেশি, যে কোনো জীবজন্তু বলুন বা অ্যানিম্যাল কিংডমের মধ্যে বলুন, এটা মিথ্যে কথা বলে না সাধারণত। বাকি আপনি ফেস দিয়ে মিথ্যে কথা বলতে পারেন। তো যার জন্য আপনি যদি চোখ বুঝতে শেখেন, আপনি পৃথিবী বুঝতে শিখবেন। 2008 কি 9 আমার সাথে যোগাযোগ হয় ইন্টেলের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল, তখন শুরু হয়েছিল সদ্য। ওরা ভারতবর্ষে কোম্পানি খুঁজছিল যারা ওদের জন্য ডেভেলপ করতে পারবে, এবং ওরা টাচ স্ক্রিন বেসড বেশ কিছু গেম ওরা তৈরি করার জন্য লোক খুঁজছিল।
আমার সাথে যখন প্রথম কথাবার্তা হয়, ফার্স্ট কথা বেসিসে আমি বুঝতে পারলাম ওরা গেম শুধু চাইছে না, ওরা অ্যাপও চাইছে। আচ্ছা, তো ক্যান আই ডেভিয়েট ফ্রম গেম ডেভেলপমেন্ট টু অ্যাপ, শিখতে শুরু করি। দেখলাম এটা ইজি আমার কাছে, জল ভাত। এত কমপ্লিকেটেড গেম বানিয়েছি, অ্যাপ তৈরি করা মানে জল ভাত হয়ে দাঁড়িয়েছে। একটা আলাদা টিম তৈরি করলাম, ইন্টেলের সাথে ডেভেলপমেন্ট করা শুরু করলাম, এবং খুব গর্ব করে বলতে পারি ভারতবর্ষের খুব কম কোম্পানির মধ্যে আমরা কোম্পানি যারা ওদের সাথে আল্ট্রাবুক তৈরি করার কাজ শুরু করলাম। 30%-এর কাছাকাছি আল্ট্রাবুক আমরা ডেভেলপ। দেখিয়ে দিতে চাইবো, একটু রিকোয়েস্ট করব সেটা দেখানোর জন্য। এটা হচ্ছে প্রথম যুগের আল্ট্রাবুক। এটা আপনারা কোথাও দেখতে পাবেন না, এটা শুধু আল্ট্রাবুকটাই লেখা আছে, কোনো কোম্পানির নাম নয়। এবং যদি জুম করে প্লিজ দেখানো যায়, ইউ উইল গেট অনলি ইন্টেল ওভার হিয়ার। ঠিক আছে, এটা আমরা যখন তৈরি করলাম, এটাকে চালিয়েও দেখানো যেতে পারে, এনে চার্জ আছে কিনা। এই জায়গায় লেখাটা, হ্যাঁ, এখানে লেখা পাবেন আপনি, দেখুন। এটা যখন শুরু হবে, এটা দেখুন এখানটার মধ্যে একটা টাচ স্ক্রিন আছে, দাঁড়ান দেখাচ্ছি। এটা প্রিলোডেড আসে, এটার ফুল টাচ স্ক্রিন, এখানে কিউআরটি কিপ্যাড। আজকে হয়তো ব্যাপারটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে, বাট আমি সালটার কথা বলছি 2008-9 সাল। তখন লোকে টাচ স্ক্রিন খুব কম লোক জানতো, বুঝতো। এবং একটা মজার ঘটনা বলি, যখন এটা আমার কাছে আসে, কাস্টমস ডিপার্টমেন্ট কিন্তু আমাকে একটা প্রশ্ন করতে শুরু করে, এটা কী এসছে তোমার কাছে, এরকম একটা অদ্ভুত ল্যাপটপ কেন? তো তাকে তখন এক্সপ্লেনেশন দিতে হয় এটা দিয়ে কী করা যাবে। বাই গড গ্রেস সামহাউ দ্য গাই ওয়াজ রিয়েলি নাইস, এবং আমরা বুঝতে পারি যে ওনাকে আমি বোঝাতে সক্ষম হই আলটিমেটলি। তো এখানে এই ব্যাপারটা খুব সোজা এখনকার যুগে, একদম ঠিক আছে। এবং এখানে সময় থাকলে কোনো এক সময় হয়তো আমি দেখাবো এখানে কীভাবে আমরা গেম তৈরি করি। ইটস হার্ড কোডেড কোডিং। এটার মধ্যে মাইক্রোপ্রসেসে কোডিং করতে হয়, শুধুমাত্র নর্মাল ইঞ্জিন দিয়ে নয়। তো যখন এটা এগিয়ে আসে, আমি তখন আরও এক্সপ্লোর করতে শুরু করি যে আল্ট্রাবুকের সাথে আরও কী করা যায়। আর এটা তো একদম কতটা এরকম এগোনো যায় একটু, এটা পুরো ফুল করা যায়। আরেকটা আমার কাছে আছে যেটা দিয়ে 360 ডিগ্রি ঘোরানো যায়, মানে এটা ইজ সো লাইট, আপনি নিয়ে যেরকম খুশি করতে পারেন, ইটস লাইক সুপার লাইট। এটা যে টাইমে করা হয়েছে সেইটা কিন্তু দর্শকদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই বিষয়গুলো হয়তো এখন অনেকটা ইজিলি পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু যে সময়টার কথা উনি বলছেন সেই সময়টা কিন্তু এটা কোথাও গিয়ে এই ভাবনাটা এখনকার দিনে ইজি হলো, তখনকার দিনে ইজি ছিল না। রাইট। এই যুগে যোগাযোগ ব্যবস্থার কল্যাণে আগরপাড়ার অফিস, কসবার ট্রেনিং সেন্টার আর পায়ের নিচে সর্ষে নিয়ে বিশ্ব ভ্রমণে কোনো সমস্যাই হয় না অরিজিতের। যত দিন যায় আমি আরও স্ট্রং হতে শুরু করি, আমি দেশের বাইরে যাওয়া শুরু করি। আমি প্রথম ভুটানে গিয়ে একটি অ্যানিমেশন ইনস্টিটিউটকে ট্রেন করি তাদের এমপ্লয়ীদের, এবং করতে করতে আমার একটা জায়গা আমি বুঝতে পারলাম মার্কেটে ডিমান্ড আছে। হয়তো আমি যে জায়গাটায় আছি এটা একটু বোধহয় এখনও ওই জায়গাটা টাচ করেনি, হাইটেক যাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলবো, লোকে বোধহয় বোঝে না, আমিও বুঝি কম সেই টাইমটায়, কিন্তু বড় মার্কেট আছে। আমি এক্সপ্লোর করতে করতে চলে যাই সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়া। চায়না যাই, সাউথ কোরিয়া যাই। চায়না আমি গেছিলাম অনেক আগে, 2012-13 নাগাদ, 2012-13 এরকম। কোরিয়া ওই টাইমেই যাওয়া। কোরিয়া গিয়ে আমি দেখলাম আরে এদের টেকনোলজি অত্যন্ত বিশাল, এরা শুধু স্কিন কেয়ার বা মেকআপ নিয়ে কাজ করে না, টেকনিক্যালি তার গভর্নমেন্ট প্রচুর সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড দ্যাট এন্টায়ার কান্ট্রি ইজ রান বাই আ কর্পোরেট কোম্পানি কল স্যামসুং, যারা ট্যাঙ্কও তৈরি করে, শুধু ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে না। সামহাউ ইন্টেলের সাথে আমার প্রচণ্ড ভালো রিলেশনশিপ ছিল, এখনও আছে, মানে আমি ছিল মানে তখনকার টাইমের কথা বলছি। ইন্টেল আমাকে প্রপোজ করে তুমি একটা কাজ করো, স্যামসুং ইনোভেশন সেন্টার তৈরি করছে, যাও গিয়ে কথা বলো। তখন ইন্টেলের ওখানে অফিসও ছিল। আমি গিয়ে কথা বলা শুরু করি এবং দেশটাকে আমার দারুণ ভালো লেগে যায়। কোরিয়ার একটা নেচার আছে, আপনাকে বুঝতে হবে। কোরিয়ানরা সহজে কাউকে মানে বিশ্বাস করে না, ব্যবসা করা ছেড়ে দিন, ঠিক আছে, কিন্তু যদি বিশ্বাস করে মানে ইউ উইল বিকাম ইয়েস, মানে কাইন্ড অফ বেস্ট বাডিজ। সামহাউ এখনো পর্যন্ত অসৎ কোনো কাজ করিনি, কোরিয়ানরা বিশ্বাস করা শুরু করলো। আমার একটি বেস্ট ফ্রেন্ড হয়ে গেল ওখানে, এলিন কিম, একটি মেয়ে,
প্রচণ্ড ভালো বান্ধবী হয়ে গেল। ও আমাকে দেখালো কী করে কোম্পানি তৈরি করতে হয়, কী করে স্ট্রাকচার তৈরি করতে হয়, কীভাবে সেট আপ তৈরি করতে হয়, এবং কোন কোন গভর্নমেন্টের গ্রান্টস আছে, কী ফান্ডস রয়েছে, কীভাবে এগোনো যায়। আমি দেশটাকে ভালোবেসে ফেললাম। ওখানে একটা ছোট্ট সেট আপ তৈরি করলাম, বুক ঠুকে দেখা যাক। লোককে যখন বলতাম, দর্শকদের বলছি, আমার কোরিয়ায় অফিস, লোকে বলতো গড়িয়ায় অফিস। সো লাইক ইটস এ কোরিয়ান, ইটস নট গড়িয়ান। সো আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ মাই স্টোরি। তো ওখানে বেশ কিছু কোরিয়ান টেকনোলজি তৈরি করা এবং হার্ডওয়্যার আমি তখন টাচ করতে শুরু করি। যখন দেশে ফিরলাম, আমার মাথায় একটা আইডিয়া খেললো, আমি এখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হায়ার করব, করে তাদের গেম ক্যারেক্টার বানাবো এবং ওই মাইথোলজি আর এপিক গেমগুলোকে জ্যান্ত করে তুলব। একজন প্রফেশনাল মানুষ যিনি টাইম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলেছেন, তিনি তার অবসর সময়, মানে অবসর কি আসলে অবসর পাওয়া সম্ভব হয়? 100% সম্ভব হয়। হয়। দেখুন, আপনি কারোর না কারোর বোন, কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর প্রেমিকা আছেন, ছিলেন, কারোর ওয়াইফ, প্রত্যেকটা রোল আপনি প্লে করছেন, রাইট? অবসরটাও আপনার লাইফের একটা পার্ট, সেটাও আপনি প্লে করতে হবে। তো আমার অবসর যেটা আমি করি, আমি বেশ কিছু অবসর আছে আমার। আমার প্রথম অবসর হচ্ছে আমি ওয়েট লিফটিং করি এখন, আগে MMA করতাম। ওয়েট লিফটিংয়ে আমার যেটা সুবিধা হয়, আমার রাগ বলে কোনো বস্তু থাকে না। আচ্ছা, পুরোটাই ওখানে চলে যায়, অ্যাগ্রেশন ফ্যাগ্রেশন টোটালটাই ওখানে চলে যায়। যারা আমার সাথে জিম করে তারা জানে, আমি ফুল জিম হয়তো লেগ প্রেসে তুলে নিয়ে তার উপর একটা মানুষ চাপিয়ে আমি লেগ প্রেস মারি। অনেকে আমাকে কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কেন করছেন, পা ভেঙে যাবে। কিচ্ছু হয় না, ডিপেন্ডস আপনার কনসেন্ট্রেশন লেভেলটা কী আছে, আপনি মাসেলটাকে কি করে মুভ করছেন। ঠিক সেরকমভাবেই আমার আরেকটা শখ হচ্ছে, এখনও ছবি আঁকি, আরেকটা শখ হলো আমি গাছ লাগাতে চর্চা করতে ভালোবাসি। আর আমি মেনলি মেডিসিনাল প্লান্ট নিয়ে আমি ঘাটাঘাটি করছি। আচ্ছা, আমরা মানুষটার থেকে আজকে যে বিষয়গুলো দেখলাম, এক হচ্ছে নিজের বুদ্ধিমত্তাকে কিভাবে ব্যবহার করা যায়, দ্বিতীয় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর তার সাথে সাথে হচ্ছে হেলথ কনসিয়াসনেস। আপনি যতটা সুস্থ থাকবেন শারীরিকভাবে, ততটাই কিন্তু আপনার কর্মক্ষমতা বাড়বে। ঠিক তেমনভাবে পারিবারিক সাপোর্টটা কিন্তু অনেকটা মানসিক শান্তি দেয়। মানসিক শান্তি আমাদের খুব সত্যি ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের। না হলে চিন্তাভাবনা, যারা এই ধরনের ক্রিয়েটিভ লাইনে আছেন, যাদের চিন্তাভাবনা করতে হয়, তাদের এই মানসিক শান্তিটা খুব দরকার হয়। তো অবশ্যই আমরা প্রচুর কিছু শিখলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ অরিজিৎ বাবু আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য, দর্শকদেরকে জানানোর জন্য। আমরা অনেকটা শিখতে পেরেছি আজকে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওঙ্কার বাংলার দর্শকদের কাছে ফিরবো এবং বলবো যে যারা বিজনেস নিয়ে জানতে চাইছেন, যারা বিজনেস নিয়ে শিখতে চাইছেন, যারা বিজনেস করতে চাইছেন, বা যারা সেই ধরনের ভাবনা চিন্তা রাখছেন বা নিজেদের স্বপ্নকে সফলতায় উত্তীর্ণ করতে চাইছেন, উত্তরণ ঘটাতে চাইছেন, তাদের জন্য কিন্তু পাওয়ারিং বেঙ্গল এক অন্যতম প্ল্যাটফর্ম। কাজেই পাওয়ারিং বেঙ্গল দেখতে হবে ওঙ্কার বাংলাও। নমস্কার।